সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা অলরেডি জেনে গেছেন যে খাদ্য অধিদপ্তরের বহুল কাঙ্ক্ষিত যে পরীক্ষাটি হওয়ার কথা, আসলে এই পরীক্ষাটির ডেট দেওয়া হয়েছে এবং এই ডেটে টোটাল 4টি পদের পরীক্ষার কথা বলা হয়েছে। তো এই পরীক্ষাগুলোর প্রিপারেশনের অংশ হিসাবে আমরা আজকে খাদ্য অধিদপ্তরের 2023 সালের 3রা ডিসেম্বর যে পরীক্ষাটি হয়েছিল, পদের নাম হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। এই পরীক্ষার গণিত প্রশ্নের আমরা সলিউশন দেখার চেষ্টা করব। এই গণিত প্রশ্নের সলিউশনের আগেই আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে কিছু রুলস এবং বাধ্যবাধকতা রয়েছে। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন করার যে বাধ্যবাধকতা, সেটা হচ্ছে এখানে বাংলা বিষয়, বাংলা থেকে টোটাল হচ্ছে 30 নম্বরের কোশ্চেন হবে, ইংরেজি থেকে টোটাল 30 নম্বরের কোশ্চেন হবে এবং গণিত থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে আপনার 20 নম্বর। এই টোটাল এইখানে হচ্ছে 60 নম্বর বাংলা এবং ইংরেজি থেকে, এবং গণিত থেকে এবং সাধারণ জ্ঞান থেকে টোটাল হচ্ছে 40 নম্বর। এই টোটাল হচ্ছে আমাদের 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং টাইম হচ্ছে 90 মিনিট। আপনারা দেখুন এইখানে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলোর ক্ষেত্রে 100টি কোশ্চেন 90 মিনিট টাইম, তার মানে আপনি কিন্তু এখানে হিউজ একটা টাইম পাবেন। সুতরাং এই পরীক্ষায় যারা খুব ভালো প্রিপারেশন নেবেন এবং বুঝে শুনে প্রিপারেশন নেবেন, গাইডলাইন মেনে প্রিপারেশন নেবেন, তারা অবশ্যই এখানে ভালো করবেন, কারণ এখানে পরীক্ষা হলে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনি টাইম পাবেন। তো আমরা এই পরীক্ষার এই সহকারী উপখাদ্য পরিদর্শক এর যে কোশ্চেনগুলো, গণিত কোশ্চেনগুলো ফার্স্টে আমরা দেখার চেষ্টা করব, দেন এই ভিডিওর আই বাটনে আমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন আমি নিচ থেকে মূলত অঙ্কগুলো করব, কারণটা হচ্ছে আমার এখানে স্পেস কম, স্পেস বের করার জন্য মূলত আমি নিচ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানে দেখুন ফার্স্টলি 89 নম্বর অঙ্ক। এখানে বলছে যে বার্ষিক শতকরা 7% সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত। দেখুন এই ধরনের অঙ্ক যদি আসে, আমাদের মুনাফা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো ফার্স্টলি আপনারা চিন্তা করবেন যে আসলে এই যে আমাদের যে এখানকার কিছু প্রতীক রয়েছে, এই প্রতীকগুলো আমরা এখানে ইউজ করতে পারি কিনা। দেখুন আমি যদি এখানে বলি 7% সরল মুনাফায়, তার মানে হচ্ছে মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। তো আর হচ্ছে আমাদের এখানে দেয়া আছে, আর হচ্ছে 7% বা 7% এখানে। ওকে, 650 টাকার, এটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, এটা 650 টাকার কথা বলা হচ্ছে। 6 বছরের মুনাফা কত? 6 বছর, তার মানে এন হচ্ছে সময়, 6 বছর, এবং মুনাফা কত? মুনাফা মানে কি? আয়, আয়টা আমাদের কত? ইন্টারেস্ট। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, মানে এই টপিকস গুলো আমাদের দেয়া আছে। আমরা এখানে আয়ের ভ্যালুটা বের করতে হবে আমাদের। তো আয়ের ভ্যালুর ক্ষেত্রে, মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি? আই ইজ ইকুয়ালস টু পি এন আর। এটা হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে। আমরা কিন্তু জানি আই বলতে আসলে ইন্টারেস্ট বা মুনাফা বোঝায় এখানে, পি বলতে আসলে প্রিন্সিপাল বা আসল টাকার কথা বোঝাচ্ছে, এন বলতে সময় বোঝায়, কত বছর তার কথা বলা হচ্ছে, এবং আর বলতে এখানে বোঝাচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার। এখন জাস্ট হচ্ছে আমরা মানগুলো বের করে দিব। পি এর ভ্যালুটা কত আমাদের? 650 ইন্টু এন। এন আমাদের কত? এর মানে সময় 6 ইন্টু আর, আর বলতে হচ্ছে মুনাফার হার 7%। এই যে 7 লিখবো, এখানে পার্সেন্টেজ থাকার কারণে নিচে আমাদের 100 চলে আসবে, পার্সেন্টেজের কারণে। এখন এই শূন্য আর এই শূন্য আমি কেটে দিব। কেটে দেওয়ার পর 6 দ্বারা যদি 6 এবং 10 যদি কাটি, সেক্ষেত্রে 2 দ্বারা কাটলে এখানে আমাদের 3 আসে, 2 দ্বারা কাটলে এখানে আমাদের 5 আসে। 5 দ্বারা যদি এই 65 কাটি, এখানে আমাদের 13 আসে। তার মানে 13, 3 আর 7 যদি গুণন করি, তাহলে মূলত কাজ শেষ। 3 13 39 ইন্টু এর সঙ্গে এই 7 গুণন, 7 9 63, 3 হাতে হচ্ছে 6, আর 3 7 21 আর 6 27, অর্থাৎ 273 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তার মানে
এখানে বলছে শতকরা বার্ষিক 7% সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? মুনাফাটা হবে আমাদের 273। এই যে আমরা এখানে আয় বের করে ফেলছি। এই মুনাফা সংক্রান্ত কিছু শর্ট রুলস রয়েছে এবং কিছু টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো আমাদের পূর্বের ভিডিওতে দেখার চেষ্টা করব, অর্থাৎ এই চ্যানেলে মুনাফা সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে এই ম্যাথগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে ইনশাল্লাহ সবগুলো কোশ্চেনই কমন পাবেন আপনারা। কারণ এখানে আমাদের এই চ্যানেলে বেশ কিছু অধ্যায় ওয়াইজ বা টপিক ওয়াইজ কিছু কোশ্চেন রয়েছে। এখানে দেখুন 88 নাম্বার অঙ্ক। এখানে বলছে যে দুইটি চাকার পরিধি যথাক্রমে এত ও এত সেন্টিমিটার হলে ব্যাসার্ধের অনুপাত কত? অর্থাৎ হচ্ছে এই ধরুন একটা চাকা এখানে রয়েছে আর একটা চাকা এখানে রয়েছে, একটা বড় চাকা একটা ছোট চাকা। এখানে যেভাবে বলছে যে 31.416 অর্থাৎ হচ্ছে 416 আর একটা হচ্ছে 62.832। এটা হচ্ছে বলা হচ্ছে এটা পরিধি, চাকার পরিধি। তো পরিধি বের করার আগে আমাদের চাকার পরিধি বের করেন বা চাকার ক্ষেত্রফলই বের করেন বা বৃত্তের ক্ষেত্রে বলেন আপনি, চাকা হোক বা বৃত্ত হোক, সব ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে ব্যাসার্ধ আগে ফাইন্ড আউট করে নিতে হবে। কি বের করবো আমরা? ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে চাকার ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ আর হলে প্রথম চাকার ক্ষেত্রে আমি ব্যাসার্ধ r1 ধরলাম, আর হলে তাহলে আমাদের পরিধিটা কত হবে? পরিধি হবে 2 পাই r। এটা কিন্তু আমাদের ফর্মুলা, একটা চাকার পরিধি হচ্ছে 2 পাই r1। প্রশ্নে বলা হচ্ছে এইটা সমান সমান এটা 31416। ওকে, আবার আরেকটা পরিধি বলা আছে 62.832। তাহলে দ্বিতীয় যে চাকা রয়েছে তার ব্যাসার্ধ যদি আমরা r2 ধরি তাহলে পরিধি কত হবে? 2 পাই r2 = 32.832। এইটা এখন আপনি দেখুন যে আসলে আমাদের বের করতে হবে কি? ব্যাসার্ধের অনুপাত আমাদের বের করতে হবে। আমরা যদি ব্যাসার্ধের অনুপাত বের করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে আর বের করতে হবে। তার মানে দেখুন এই দুইটা অনুপাত আমরা পরপর সমান দেখাইতে পারি। এখানে দেখুন, অতএব আমরা এখানে বলতে পারি 2 পাই r1 r2 অর্থাৎ 2 নম্বর, এটা বড়, এটা আমি উপরে লিখলাম, আর হচ্ছে এখানে আমি হচ্ছে 2 পাই r1 লিখলাম। ওকে, r1 যদি লিখি এখানে 32.832 ভাগ হচ্ছে 31.416। ওকে, এখন এই 2 ক্যান্সেল, পাই ক্যান্সেল, r2/r1 থাকে। তার মানে এই দুটো যদি আমি ক্যান্সেল করি, দেখুন এইটা দ্বারা যেটা কাটেন তাহলে এখানে কিন্তু 2 থাকে। কারণটা হচ্ছে কি, এই 31 × 32 আর 816 × 832, তার মানে 2/1 থাকে। তার মানে অনুপাতটা এই ধরনের যে এখানে দেখুন r2/r1, r2:r1, এদের অনুপাতটা হবে 2:1। আর যদি পরীক্ষার হলে যদি এরকম থাকে 2:1 থাকে অপশনে, তাহলে 2:1 দেখাবেন। আর যদি পরীক্ষার হলে এরকম থাকে 2:1 না থেকে 1:2 থাকে, তাহলে r1:r2 = 1:2 এই ধরনের। আপনারা জানেন যে অনুপাত মানে আসলে ভগ্নাংশ। এইটা কিন্তু এইভাবেও থাকতে পারে, r2/r1 = 2/1, আরেকটা হচ্ছে r1/r2 = এখানে হবে 1/2। এই ধরনেরও থাকতে পারে। তো অপশন দেখে আসলে আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে উত্তর কোনটা হবে। এখানে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনারা সর্বদাই ট্রাই করবেন যে ব্যাসার্ধ আগে ধরে নিয়ে ক্যালকুলেশন করার, তাহলে ইজিলি ম্যাথগুলো মিলে যাবে। এরপরে দেখুন আমরা এখানে 86 নম্বর অঙ্কে আসি। খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথস, মানে টেকনিক্যালি ম্যাথটা দেওয়া হচ্ছে যে এ সংখ্যক আমের দাম b টাকা হলে b টাকায় কতটি আম কেনা যাবে। এ সংখ্যক আম আছে হচ্ছে এই সংখ্যক, দাম হচ্ছে b টাকা, কতটা সেটা কথা বলা হয়নি, বাট এ টাকায় কতটি আম কেনা যাবে। বিষয়টা যদি আমি একটু উল্টাপাল্টা করে লিখি, দেখুন যে আমি যদি সংখ্যায় প্রকাশ করি, ধরুন এখানে বলছে 5টি আমের দাম 10 টাকা,
ওকে, এবারে বলছে তাহলে 20টি বা 40টি আমে 40 টাকায় কতটি আম কেনা যাবে? প্রশ্ন হচ্ছে এটা। 5টি আমের দাম হচ্ছে 10 টাকা, তাহলে 40 টাকায় কতটি আম কেনা যাবে? আমের সংখ্যা বের করতে হবে। এখানে আমের সংখ্যা কোথায়? আমের সংখ্যা হচ্ছে এটা। তার মানে 10 টাকায় আমরা এই 10 টাকায় কিনতে পারি কতটি? 5টি। ওকে, তাহলে 1 টাকায় কিনতে পারবো কম, 5/10, এবং 40 টাকার কথা বলছে, তাহলে 40 টাকায় কিনতে পারবো তাহলে বেশি, 5 × 40/10। দেখুন এখানে কিন্তু ক্যালকুলেশন আমরা করব না, কারণ এই ম্যাথটাতে আসলে ক্যালকুলেশনের কথা বলেনি। দেখুন আমরা জাস্ট হচ্ছে এই ফিগারটা দেখব। এই ফিগারটাতে আসলে কি বলা হচ্ছে দেখুন, এই ফিগারটার মধ্যে এইটা কি, এই 5টা আসলে কি? এই 5টা হচ্ছে যে আমের সংখ্যা, আর এইটা হচ্ছে আমের সংখ্যা, আমের সংখ্যা। আর এই 40 কি? 40 হচ্ছে কত টাকায় বের করতে হবে, এই যে এই টাকাটা কত টাকায় বের করতে হবে। নিচে কি 10, মানে এই 40টি, এই 5টি আম কত টাকায় আপনি কিনতে পারেন, বা 5টি আমের প্রাইস কত সেই বিষয়টা। তার মানে এখানে দেখুন এইটা কিন্তু হচ্ছে এই যে এই ভ্যালুটা। তার মানে আমরা এখানে বলতে পারি যে 5 মানে কি? a ইনটু 40 মানে এই a বাই এই 10 মানে হচ্ছে এই b। তার মানে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি এখানে a²/b। এইটা হচ্ছে অ্যানসার। কারণ এভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে ম্যাথটা কিন্তু আপনার অনেক ইজিলি মিলে যাবে। যদি আপনারা এভাবে চিন্তা না করে নরমাল নিয়মে করতে চান, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। এই চলকের অঙ্কগুলো যদি আপনি কনস্ট্যান্ট ধরে করেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা সহায়ক হবে। এরপরে আমরা আসি এই 90 নম্বর অঙ্কে আসি। এখানে বলা হচ্ছে যে এত হলে x এর মান কত? দেখুন বিষয়টা এই ধরনের, x - 3 মানে x ইনভার্স 3 মাইনাস 0.001 ইজ ইকুয়ালস টু 0 হলে তাহলে x ইকুয়ালস টু হোয়াট, মানে x স্কয়ার ভ্যালুটা কত আমাদের এটা বের করতে হবে। এখানে x স্কয়ার আছে, x স্কয়ার ইকুয়ালস টু হোয়াট। দেখুন এটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, বা এই অঙ্কগুলো কিন্তু ইদানিং খুবই আসতেছে বিভিন্ন পরীক্ষায়। দেখুন আমরা এখানে করতে পারি কি 1/x³ লিখতে পারি কিন্তু এখানে, কারণ দেখুন 5 এর উপরে যদি -2 থাকে তার মানে 1/5 স্কয়ার, এটা আমরা লিখতে পারি। সিমিলার উপায়ে x ইনভার্স কিউবটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস এই যে এখানে যেটা আছে দেখুন তো 0.001 আছে, এখানে যদি আমরা দশমিকটা উঠাই দিই তাহলে কি হয়? দশমিকটা উঠাই দিলাম, বা দশমিকের ডানে একটা 1 আসবে। এখানে কয়টা দশমিকের ডানে কতটা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, তাহলে 3টে শূন্য আসবে, 1 2 3টে শূন্য আসবে। তাহলে এভাবে আমরা এই কাজটাও করতে পারি এখানে। দেখুন তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে শুধু 1 থাকবে, আর এখানে 1 লিখে 1 2 3টে শূন্য হবে, এখানে আন্ডা হবে। এখন একটা বিষয় আপনি দেখুন তো, সিম্পলিফাই করুন এই সেটটা, এই পার্টটাকে এই পার্টে পাঠিয়ে দিন। 1/x³ ইজ ইকুয়ালস টু 1 এখানে কত আসে আমাদের? জাস্ট এই কাজটুকু আপনি করুন। এখন এইখানে এসে আর ক্যালকুলেশন করার আপনার দরকার নেই, কারণ আমরা কি জানি যে বাম পক্ষ আর ডান পক্ষ এখানে কিন্তু সমান আছে। তার মানে এই x³ সমান সমান এটা লিখতেই পারি আমরা, x³ ইজ ইকুয়ালস টু 1000, এটা আমরা লিখতেই পারি। আমাদের বের করতে হবে x² এর ভ্যালু। আমরা জাস্ট x এর ভ্যালু বের করব আগে। x³ ইজ ইকুয়ালস টু 10 এর উপর কিউব দিলে তাতে পাপও নাই পূর্ণ নাই, কারণ হচ্ছে 10 এর উপর যদি আপনি কিউব দেন এটা কিন্তু 1000ই হয়। তাহলে এই কিউব ক্যান্সেল করে দিলে x এর মান হচ্ছে আমাদের 10 আসে। বাট আমাদের এখানে x² এর ভ্যালু বের করতে হবে। দেন আমরা কি করব? উভয় পক্ষকে স্কয়ারিং করব। এখানে হবে x² ইজ ইকুয়ালস টু, এখানে হবে 100। তো এই 100টাই হচ্ছে মূলত আমাদের এখানকার অ্যানসার। এরপর আমরা 85 নম্বর অঙ্কে আসি। এখানে বলা হচ্ছে দুইটি বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? এটা আসলে এমনিতেই বোঝা যাবে না, যদি আমি চিত্র দিয়ে আর্ট করি তাহলে ইজিলি বুঝতে পারবেন। ধরুন এই ধরনের একটা সার্কেল রয়েছে এখানে, এবং আরেকটা সার্কেল রয়েছে এখানে। আচ্ছা, এইটার সেন্টার হচ্ছে এখানে, এইটার সেন্টার হচ্ছে এখানে। বহিস্থভাবে স্পর্শ করছে, কিন্তু অন্তঃস্পর্শ মানে হচ্ছে এটা। অন্তঃস্পর্শ মানে হচ্ছে
এটা হচ্ছে অন্তঃস্পর্শ, আর এটা হচ্ছে বহিঃস্থ স্পর্শ। এখানে প্রশ্ন বলে দেওয়া আছে বহিঃস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অর্থাৎ এই যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এই দূরত্বের কথা বলছে। এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কত, 7 সেন্টিমিটার, 7 cm। এখন বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 4, এই দুইটা বৃত্তের মধ্যে যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ 4, ধরে নিচ্ছি এইটুকু ব্যাসার্ধ হচ্ছে আমাদের 4। আমরা তো জানি বৃত্তের উপরস্থ কেন্দ্র থেকে যে কোনো দূরত্বটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কারণ এইটুকু হচ্ছে আমাদের 4। এখানে বলে দিয়েছে যে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ 4, আমি বড়টা 4 ধরেছি। হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এই দুইটা দেখুন, দুইটা দৈর্ঘ্য যদি, দুইটা সমষ্টি যদি আমাদের 7 হয়, এইটুকু যদি 4 হয়, তাহলে আমাদের এইটুকু কত? অবশ্যই 3, কারণ এই দুটো যোগ করলে কিন্তু আমাদের 7 হবে। তো আমরা কিন্তু এখান থেকে স্পষ্ট বুঝতে পারি যে আসলে অপর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। এভাবে কিন্তু আপনাদের অন্তঃস্পর্শ আসতে পারে। অন্তঃস্পর্শ আসলে কিন্তু সেক্ষেত্রে বিয়োগ হবে। আমি জাস্ট দেখাচ্ছি, যেহেতু এক ধরনের কোশ্চেন এটা। এই যে একটা সার্কেল, এটা হচ্ছে সেন্টার হচ্ছে এখানে, এবং আরেকটা সার্কেল এটা, যার সেন্টার হচ্ছে এখানে, যার সেন্টার হচ্ছে এটা। এইটুকু দৈর্ঘ্য যদি, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য যদি 4 হয়, এইটুকু দৈর্ঘ্য যদি আমাদের 3 হয়, তাহলে কি হয়? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? এই যে এখানে একটা কেন্দ্র রয়েছে, এখানে একটা কেন্দ্র রয়েছে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে আমাদের 4 বিয়োগ 3। 4 বিয়োগ 3 সমান সমান হচ্ছে 1। তাহলে এইটুকু দৈর্ঘ্য হবে 1 একক। এভাবে 84 নাম্বার অঙ্ক দেখবো। 84 নাম্বার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। লিখিত পরীক্ষায়, যারা বিভিন্ন পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করেন, আপনাদের জন্য এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন প্রশ্ন বলা হচ্ছে 10,000 টাকার এককালীন 40% কমতি, অর্থাৎ এই 10,000 টাকার 40% কমাতে হবে, এবং পরপর 36% ও 4%, প্রথমে 36% পরে 4% কমানোর, এই যে দুই ধরনের কমানো, এদের মধ্যে পার্থক্যটা বের করতে হবে। অর্থাৎ আমাদের 10,000 টাকা 40% আমরা বের করে নেই, তাহলে আমরা এখানে লিখবো 10,000 এর 40%, 40 বাই হচ্ছে 100, 1 2 1 2, তার মানে এখানে 4,000 আসে। 10,000 এর 40% কিন্তু আমরা পেয়ে গেলাম 4,000। এখন এই 4,000 কমবে, এখানে কিন্তু বলছে 40% কমতি, আমরা এটা বের করে ফেললাম। আবার 36%, পরপর 36 ও 4%, তার মানে এই 10,000 টাকার 36 বের করি আমরা। 10,000 এর 36%, পার্সেন্ট বলতে হচ্ছে 100, তার মানে 1 2 1 2, এখানে টোটাল ক্যালকুলেশন করলে আসে আমাদের হচ্ছে 36, এখানে দুইটা শূন্য, 3600 আসে। বাট এখানে প্রশ্নে বলছে পরপর প্রথমে 36% কমবে, দেন 4% কমবে। তাহলে 36% কমার পরে আসলে কত থাকে? টোটাল ব্যালেন্সটা কত ছিল? 10,000। তাহলে এই 10,000 থেকে 3600 কমে যাবে, 3600 কমলো, তাহলে এখানে থাকে হচ্ছে 6 4 6400। ওকে, এখন দেখুন এই যে ব্যালেন্সটা থাকবে, এর 4% কথা বলছে, কিন্তু এই ব্যালেন্সের 4%, অর্থাৎ হচ্ছে 6400 এর 4%, 4/100, 1 2 1 2, এখানে 4 4 16 হাতে হচ্ছে 1, 4 4 24 25, 256। এখন দেখুন বিষয়টা যে এই 36% বলতে কোনটা বোঝাচ্ছে? এই 3600 বোঝাচ্ছে। আমরা এখানে 3600 লিখলাম, 3600 লিখলাম, আর এই 4% বলতে আসলে কোনটা বোঝাচ্ছে? এই 256 লিখলাম, 256। যদি যোগ করি 3856, 3856, মানে এই যে একটা কমতি পেয়ে গেলাম, অর্থাৎ 36 ও 4% কমতি হচ্ছে কত? 3856। আর এইখানে দেখুন 40% কমতি বলতে এখানে কি বোঝায়? 4,000 বোঝায়। তার মানে এই দুটোর পার্থক্য বের করতে হবে আমাদের। জাস্ট এই যে 4,000 আর 3856, অর্থাৎ তোমার হচ্ছে 44, তার মানে 144 হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। অর্থাৎ কমতির পার্থক্য হচ্ছে কত? 144। এরপরে দেখুন 83 নম্বর অঙ্ক। এখানে বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল এত, মধ্যম সংখ্যাটি কত? যদি এই ধরনের অঙ্ক আসে, আমাদের কিন্তু অনেকভাবে এটা করা যায় সংখ্যা অধ্যায় থেকে। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, মধ্যম সংখ্যাটি কত?
আমরা এটা করতে পারি, সবসময় আমরা করব 1 2 3 লিখবো, লেখার পর এটাকে জাস্ট হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখুন এখানে কত দ্বারা ভাগ যায়, 3 আর দিয়ে 5 আর 1 6, যেহেতু তিনটার যোগফল 6 সুতরাং এটা 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা যদি এই 12 কে ভাগ করি 4 আসে এবং 1 3 কে যদি ভাগ করি 1 আসে, তার মানে 123। এটা তো হচ্ছে একটা মৌলিক সংখ্যা 41, এটাকে আর ভাগ যায় না কিন্তু, তার মানে 3 একটা 41 একটা, দুইটা উৎপাদক পাইলাম। বাট এখানে এমন একটা প্রশ্ন এখানে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123 হবে, আমরা কিন্তু উৎপাদকে কিন্তু অবশ্যই ওই সংখ্যাটা থাকবে, সুতরাং আমাদের কিন্তু এইটা কিন্তু কোনোভাবেই হওয়ার পসিবিলিটি নাই, কারণ 3 4 বা 2 3 4 এর মধ্যবর্তী সংখ্যা তো আছে, 2 আছে 3 আছে 4 আছে, পরপর তিনটি ক্রমিক সংখ্যা, এই তিনটি যোগফল কিন্তু কোনোভাবে 123 হবে না। তার মানে আমরা এটা নিয়ে বের করি, এর পূর্বের সংখ্যা কত 40 আর একটা কত 41, এর পরের সংখ্যাটা হচ্ছে আমাদের 42। এই তিনটে যদি যোগ করেন, যোগ করলে যদি 123 হয়, তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে অ্যানসার, এই মাঝেরটা হচ্ছে অ্যানসার। তাহলে এখানে কত 2 এর 3 4 3 4 12, এই যে 123, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো আপনারা অঙ্কটা এভাবেও করলে করতে পারেন, কারণ যেহেতু আমাদের এখানে অন্য কোনো উৎপাদক নেই, সুতরাং পাশে দুইটা সংখ্যা আমরা বসাই দিব। এছাড়াও আপনারা যদি এই অঙ্কটাই অন্যভাবে করতে চান, সেরকম নিয়মটা হচ্ছে, ধরুন একটি সংখ্যা x ধরলাম, একটি সংখ্যা x + 1 ধরলাম এবং অপর সংখ্যা x + 2 ধরলাম, তাহলে পরপর তিনটি সংখ্যা, এদের কি বলছে যোগফল কথা বলছে। এখন যদি আমরা এই তিনটা সংখ্যাকে যদি যোগ করে দিই, যোগ করলে কত পাবো 1 2 3 পাবো। এখন x x x 3x আসে, এখানে 2 আর 1 3 আসে, পজিটিভ 3 = 1 2 3, দেন এখানে 3x = 1 2 3 মাইনাস হচ্ছে 3, 1 2 3 থেকে যদি আপনি 3 বাদ দেন, সেই ক্ষেত্রে আপনি এখানে পাবেন 1 2 0, 1 2 0 পাবেন 3x, তার মানে x এর মান হচ্ছে 1 2 0 বাই হচ্ছে 3, 3 দ্বারা যদি আপনি 12 কে ভাগ করেন, 3 4 12 4 0 40, তার মানে x এর ভ্যালু আপনি কত পাচ্ছেন 40 পাচ্ছেন। তাহলে x এর ভ্যালু যদি 40 হয়, আপনি সংখ্যা ধরে নিয়েছেন একটা x, একটা x + 1 আর একটা হচ্ছে x + 2, এইটা যদি আমাদের 40 হয়, এটা কত, তাহলে 40 + 1 41, এটা হচ্ছে 41, আর 40 + 2 এটা হচ্ছে 42, তার মানে এই যে 40 41 42, অর্থাৎ পূর্বের নিয়মে আমরা যে অ্যানসারটা বের করেছিলাম, এখনো কিন্তু আসলে একই অ্যানসারই আমরা পাচ্ছি। তার মানে এই অঙ্কটা আসলে বিভিন্নভাবে আপনি করতে পারেন, তবে পরীক্ষার হলে আমি যে টেকনিকটা দেখিয়েছি ফার্স্টলি এই টেকনিক অবলম্বন করলে আপনার এত বড় ক্যালকুলেশন করতে হবে না। এরপরে দেখুন 87 নাম্বার অঙ্ক, এখানে বলা হচ্ছে 2.5 কোন সংখ্যার 0.5%। এই ধরনের অঙ্কগুলো আসলে 2.5 সমান সমান এটা ধরে লিখবেন, ধরে লিখে জাস্ট সমীকরণটা দাঁড় করে ক্যালকুলেশন করবেন। 2.5 x এর কত পার্সেন্ট 0.5%, 0.5%, এই কথাটা আমরা লিখতে পারি এই প্রশ্নটা থেকে, জাস্ট আমরা একবার ক্যালকুলেশন করে দিব। 2.5 = x গুণন 0.5 বাই পার্সেন্টেজ মানে আসলে 100, এটা আমরা করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু বের করা। x টাকে আমি এখানেই রাখলাম, এইখানে আছে 2.5, এখানে আছে 2.5, এবারে এই যে 0.5 টাকে আমি নিচে দিব 0.5, কারণ এখানে x এর সঙ্গে গুণন আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, আবার 100 কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, ওদিকে গেলে গুণন হয়ে যাবে, এখানে 100 হবে। ওকে, এখানে দেখুন দশমিকের পরে উভয় ক্ষেত্রে এই ফ্র্যাকশনটা দেখুন, দশমিকের পরে কিন্তু উভয় ক্ষেত্রে একটা করে অঙ্ক, সুতরাং এই দশমিক অটো ক্যান্সেল হয়ে যায়। এবারে 5 দ্বারা যদি আপনি এই 100 কে কাটেন, 5 20 100 20 আসে, এবারে 20 দ্বারা আপনি এখানে কত থাকে 25 থাকে, 20 × 25, 20 × 25, এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই, 25 × 50 আর এখানে একটা শূন্য, 500, এটা হচ্ছে আমাদের অ্যানসার। 82 নম্বর অঙ্ক দেখব। এখানে বলা হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, প্রতি সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। দেখুন এই ম্যাথটি কিন্তু গত কয়েকদিন আগে আমাদের হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষায় এই ম্যাথটি এসেছিল, সুতরাং এই ম্যাথটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটা চাকা এর মধ্যে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কিন্তু আমরা জানি। এখানে বলছে প্রতি মিনিটে 90 বার ঘুরে একটা চাকা, প্রশ্নটা হচ্ছে প্রতি সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। এখানে উত্তরে চেয়েছে কত ডিগ্রি ঘুরবে, আর এখানে বলছে যে 90 বার ঘুরে। যদি একটা চাকা একবার ঘুরে তাহলে কত ডিগ্রি উৎপন্ন করে, তাহলে 360 ডিগ্রি উৎপন্ন করে।
অর্থাৎ 360 ডিগ্রি ঘোরে। তাহলে যদি 90 বার ঘোরে তাহলে চাকাটি কত ডিগ্রি উৎপন্ন করবে ওইটা আমরা বের করে নিই। 360 ডিগ্রি, একটা চাকার মধ্যে 360 ডিগ্রি আছে, কতবার ঘুরবে? 90 বার ঘুরবে। 9 শূন্য। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এই শূন্য দুটো বাদ দিয়ে আমরা গুণ করব। 6 নং 54 4 হাতে হচ্ছে 5, 3 নং 27 আর 5 32। এখানে যে দুইটা শূন্য ছিল এই দুইটা শূন্য এখানে দিব, এই যে এই দুইটা শূন্য। ওকে, তার মানে চাকাটি যদি 90 বার ঘুরে তাহলে এত ডিগ্রি কোণ উৎপন্ন, এত ডিগ্রি ঘুরে, এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বা এত ডিগ্রি ঘুরবে। আচ্ছা, এখন বলছে প্রতি মিনিটে 90 বার ঘুরে, তার মানে 1 মিনিটে চাকাটি এত ডিগ্রি ঘোরে। এখন বলছে প্রতি সেকেন্ডে, 1 মিনিট বলতে কত সেকেন্ড বোঝায়? 60 সেকেন্ডে। তাহলে ওই কথাটা আমরা লিখবো 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে চাকাটি ঘোরে, চাকাটি ঘোরে কত ডিগ্রি ঘোরে? এই যে এটা 3 2 4 2টা শূন্য, এত ডিগ্রি। 60 সেকেন্ডে ঘুরে এত ডিগ্রি। প্রশ্ন কিন্তু বলছে প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কম। এখানে বের করতে বলছে প্রতি সেকেন্ড, মানে হচ্ছে 1 সেকেন্ড। 3 2 4 2টা শূন্য ভাগ হচ্ছে এখানে 60। এখানে বাংলা ইংলিশ হয়ে গেছে। আমি যদি এখানে 6 শূন্য দিই, এখানে 1 দিই, এখানে যদি আমি 6 শূন্য দিই তাহলে কি হবে? এখন দেখুন এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, কিন্তু এই 6 দ্বারা যদি আপনি 32 কে কাটেন সেক্ষেত্রে আপনি পাবেন 5 6 30, এখানে 2 থাকে, 2 10 4 24, 6 দ্বারা 24 কাটলে এখানে 4 6 24, এখানে 4 আসে, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আসে, তার মানে 540 ডিগ্রি। এটা হচ্ছে অ্যানসার, যে প্রতি সেকেন্ডে চাকাটি 540 ডিগ্রি ঘুরবে। এরপরের যে কোশ্চেনটা, এখানে দেখুন বলছে যে a + b = 7 এবং a² + b² = 25 হলে তাহলে 5ab এর মান কত? এটা হচ্ছে মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে আসছে। এটা অনেক সহজ অঙ্ক, এখানে বলে দেয়া আছে, এর ভ্যালুটা দেয়া আছে, a² + b² = 25, এটা দেয়া আছে। আমরা এখন করব কি, আমরা জানি এই যে এই ফর্মুলাটা দেখুন, a² + b² = a + b² - 2ab। আমি কিন্তু আগেই বলেছি যে আসলে এই a² + b² এর মধ্যে কখনো দ্বিধাদ্বন্দ্বে আপনারা থাকবেন না। a² + b² মানে হচ্ছে 2ab, কখনোই 4 হবে না। আপনারা কিন্তু এইখানে এসে প্রায় কিন্তু ভুল করেন পরীক্ষার প্রশ্নে। এখানে দেখুন 25, এর মান হচ্ছে 25, আমি লিখলাম এখানে = a + b এর ভ্যালু এখানে দেয়া আছে 7, 7 এর উপর স্কয়ার - 2ab। এখন দেখুন আমাদের এই যে এই পার্টটা যে আছে এর ভ্যালুটা বের করতে হবে, ab এর ভ্যালুটা বের করতে হবে। সুতরাং এই পার্টটাকে এইখানে নিয়ে আসবো আমি, 2ab আসবে এখানে, এখানে 49 মাইনাস এই যে এই পার্টটা এইখানে চলে যাবে, এই পার্টটা এইখানে চলে যাবে, অর্থাৎ 25। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 49 থেকে 25 ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে 4, মানে 24 থাকে আর কি, 24। এখন আমাদের বের করতে হবে 5ab, বাট আমাদের আসছে এখানে 2ab, 2ab থেকে তো 5ab আসা যায় না, সুতরাং 2 দ্বারা এটাকে ভাগ করে দিই, তার মানে ab ভাগ এখানে 2 হবে। এখানে ab কত আসে? ab 12 আসে। এখন আপনি এইটাকে জাস্ট হচ্ছে ab এর ভ্যালু হচ্ছে 12, আমাদের এখানে বের করতে হবে 5, সুতরাং আমরা 5 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেই, 5ab = 5 12 কত হয়? আমাদের 60 হয় এখানে, অর্থাৎ উভয় পক্ষকে আমি 5 দ্বারা গুণ করেছি, গুণ করে দিলে রাইট হ্যান্ড সাইডে আসে আমাদের হচ্ছে 60। 100 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই ধরনের যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো কিন্তু আপনি দেখার সঙ্গেই অ্যানসার করতে পারেন। যেমন এই ম্যাথটার কথা যদি আমি বলি, এই ম্যাথটার উত্তর কিন্তু 21। কিভাবে আমি এটা বুঝতে পারলাম? দেখুন এই যে এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 10%। এই যে 10 + 10, এখানে কত হলো? 20 হলো, যোগ এখানে 10 × 10 করবেন বাই 100 দ্বারা ভাগ করবেন, অর্থাৎ এইখানে 10 10 100 আর হচ্ছে নিচে 100 আছে, এটা কাটাকাটি গেলে এইখানে টোটাল ক্যালকুলেশনে 1 থাকে, এইখানে 1 আর এখানে 10 10 20, এই হচ্ছে 21।
তার মানে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 21% বৃদ্ধি পাবে, 21% বৃদ্ধি পাবে। আর এই বিষয়টাই যদি আমি অন্যভাবে একটু ব্যাখ্যা করি, ধরুন চিত্রটা এই ধরনের, একটা বর্গের কথা বলা হচ্ছে, এই বর্গের দৈর্ঘ্যটা যাই হোক 20 সেন্টিমিটার হতে পারে, 100 সেন্টিমিটার হতে পারে, যাই হোক, আমরা কি জানি যে বর্গক্ষেত্রের চার বাহুর দৈর্ঘ্যই আসলে কি সমান। যেহেতু চার বাহুর দৈর্ঘ্যই সমান, সে কারণে কিন্তু এইখানে শুধু একটা বৃদ্ধির কথা বলা হচ্ছে, সেহেতু একটা বৃদ্ধির কথা বলা হচ্ছে, যার কারণে আমরা এই ম্যাথটাকে এভাবে শর্টকাটলি লিখতে পারি। 99 নাম্বার অঙ্কে আসি, এখানে বলা হচ্ছে x - 5 x - a = 0 হলে x এর ভ্যালু কত। এখানে দেখুন আপনারা দুইটা উৎপাদকের ভ্যালু কিন্তু দেয়া আছে, অর্থাৎ দুইটা উৎপাদকই কিন্তু ফাইন্ড আউট করা আছে, একটা হচ্ছে x - 5 আর একটা হচ্ছে x - a = 0 হলে x এর ভ্যালু কত। অর্থাৎ হয় অথবা দিয়ে করতে হবে, হয় x - 5 = আন্ডা x = 5, তার মানে অথবা x - a = আন্ডা x = a, এই ধরনের। তার মানে এইটার অপশন হচ্ছে, এখানে কিন্তু শুধু x এর ভ্যালু বের করতে বলেছে, আমরা x এর ভ্যালু বের করছি, একটা 5 আর একটা হচ্ছে a। এভাবে আপনারা লিখতে পারেন। 8 নাম্বার প্রশ্নে আসি, একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম সংখ্যাটি কত। দেখুন এই ম্যাথটিও কিন্তু প্রাইমারি থেকে শুরু করে নিবন্ধন এই সমস্ত পরীক্ষাগুলোতে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলো খুব বেশি আসে। তো এই প্রশ্নটা করার জন্য, এই ধরনের এমসিকিউ গুলো করার জন্য আমরা জাস্ট করব কি, যদি এই ধরনের যত বেশি যত কম এই ধরনের যদি অঙ্ক থাকে, তাহলে এইটা আর এইটা যেটা দেয়া আছে, এই 31 দেয়া আছে, এই দুটো যোগ করে দিবেন। x = মানে সংখ্যাটি হবে, সহজ কথা সংখ্যাটি হবে, এই দুটো যোগ করে দিবেন। 55 যোগ এটা কত? 31, এখানে 31 ভাগ 2, স্যার এই কাজটুকু আপনারা করবেন। এটা যদি আপনি যোগ করেন তাহলে 5 আর 1 6, এখানে 5 আর 3 8, 86 ভাগ 2, 86 কে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে 43 আসে। তো এইটা হচ্ছে আমাদের ওই সংখ্যাটা। 97 নম্বর অঙ্ক, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে তার 23তম পদের সমষ্টি কত। সমান্তর ধারার কথা বলছে, 12তম পদের কথা বলছে 77। সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদ কিন্তু আমরা কি জানি, nতম পদ সমান্তর ধারার ক্ষেত্রে এটা a + n - 1 * d, এইটা হচ্ছে nতম পদ, সমান সমান হচ্ছে n। এটা এবারে এখানে বলছে 12তম পদ 77 হলে, এখানে দেখুন এখানে বলছে 12তম পদ 77 হলে, তাহলে আমরা এখানে লিখতে পারি 12তম পদ, তাহলে a + 12 - 1 * d = 77। এই কাজটা আমরা করতে পারি। এখান থেকে জাস্ট একটা ক্যালকুলেশন করে নিই, a + 12 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমাদের 11, এর সঙ্গে d গুণ অবস্থায় আছে, 11d = 77। এটা আমাদের একটা ফর্মুলা। এত হলে তার 23তম পদের সমষ্টি কত। তাহলে আমরা nতম পদের সমষ্টির যে ফর্মুলাটা, সেই ফর্মুলা অনুপাতে আমরা জানি nতম পদের সমষ্টি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। একটা nতম পদের সমষ্টি হচ্ছে n/2 দেন 2a + n - 1 * d, এটা হচ্ছে nতম পদের সমষ্টি। তাহলে আমাদের বলছে এখানে তার 23তম পদের সমষ্টি কত। তাহলে 23তম পদের সমষ্টি হবে 23টার্ম পদের সমষ্টি হবে 23/2, অর্থাৎ দেখুন যখন আমি এখানে nতম লিখতেছি তখন কিন্তু এখানে n এখানে n, যখন আমি এখানে 23তম লিখব বা 23rd পদ লিখব আমি, তখন এখানে আমাদের n এর জায়গায় 23 লিখব, n/2 দেন 2a + 23 - 1 * d। এই যে ভ্যালুটা, এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, আর কোনো কাজ নাই এখানে। এখানে দেখুন 23/2, এখানে 2a প্লাস, এখানে দেখুন আপনার হচ্ছে 23 থেকে যদি 1 বাদ দেন আপনি, সেক্ষেত্রে আমাদের থাকে হচ্ছে 22 এর সঙ্গে যদি d গুণন করেন তাহলে 22d, এই পার্টটা কিন্তু আমরা পাই। এখন দেখুন এইখানে কিন্তু দুইটা জায়গাতেই কিন্তু আমাদের, অর্থাৎ দুইটা পদের মধ্যে কিন্তু আমাদের 2 কমন যায়, ওই 2 আর এই নিচের একটা 2 আছে, এই 2 ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে এখানে 23 * a প্লাস, এখান থেকে যদি 2 চলে যায় 11d থাকে। এখন আপনি এখানে একটা বিষয় বুঝুন, দেখুন এই যে এদিকে দেখুন, এই সাইডে দেখুন, এইখানে আমরা একটা মান বের করে নিয়েছিলাম, a + 11d = 77। তাহলে এই যে a + 11d এর জায়গায় আমরা জাস্ট 77 বসাই দিব, তাহলে 23 * 77, জাস্ট এই 23 * 77 করলে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যানসার।
তো আমি এই গুণনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, কারণ এই পরীক্ষার হলে কিন্তু আমাদের আসলে এই ধরনের গুণনগুলো আমাদের টেকনিক্যালি করতে হয়। আমি জাস্ট গুণনটা একবার দেখাই দিচ্ছি। 77 লিখবেন ইনটু 23 লিখবেন। গুণন করার নিয়ম হচ্ছে ফার্স্টলি এই 23 দ্বারা 7 কে গুণ করবেন। 3 সাথে কত হয়? 21 হয়। 3 সাথে 21, 21 এর একটা আমি এখানে লিখলাম। ওকে, থাকে কত? হাতে থাকে হচ্ছে 2। এখন দেখুন এই 3 দ্বারা এই 7 কে গুণ করবেন। 3 সাথে কত? 21, আর হচ্ছে 2 দ্বারা এই 7 কে গুণ করবেন। 7 দুগুণ কত? 14। তার মানে 14, 21 আর এখানে হচ্ছে 2। যদি আপনি যোগ করেন 4 আর 2 6 আর 1 7, আর এখানে 2 আর 1 3, 37। 37 এর এখানে হবে 7, হাতে কত থাকে? আমাদের হচ্ছে 3 থাকে হাতে। এই 3 আবার এই 2 দ্বারা এই 7 কে গুণ করব। 7 দুগুণ 14, 14 আর 3 15 16 17, 1771 হচ্ছে আমাদের অ্যানসার। তো এই ধরনের গুণনগুলো আপনারা, এই ধরনের বড় যদি গুণন আসে আপনার পরীক্ষার হলে, তাহলে এভাবে আপনারা করার চেষ্টা করবেন টেকনিক্যালি, দেন আপনাদের টাইম অনেক সেভ হবে। 96 নাম্বার অঙ্কে যাব। কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 ও 8 সেন্টিমিটার হলে অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফলটা কত? একটা সামান্তরিকের কথা বলছে। আমরা সামান্তরিকের ক্ষেত্রে জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কোনো কোণে কিন্তু এক সমকোণ নয়। তো আমরা এখানে একটা সামান্তরিক আর্ট করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের সামান্তরিক, অর্থাৎ আপনাকে যদি আমি একটু আরেকটু দেখাই, এই ধরনের এটা কিন্তু হচ্ছে আমাদের সামান্তরিক। মানে হচ্ছে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, বাট চারটা কোণে কিন্তু, অর্থাৎ কোনো কোণে কিন্তু সমকোণ নয়। দেখুন এখানে বলছে সামান্তরিক সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। অ্যাডজাসেন্ট সাইড মানে কি? অর্থাৎ একটা অ্যাঙ্গেল গঠন করতে যে দুইটা বাহু পরস্পর লেগে থাকে একসঙ্গে, এই দুইটা বাহুকে অ্যাডজাসেন্ট বাহু বলা হয় বা সন্নিহিত বাহু বলা হয়। ধরুন এটা একটা অ্যাঙ্গেল, তাহলে এইটা বাহু আর এইটা বাহু পরস্পর সন্নিহিত বাহু। আবার যদি আমি এখানে একটা বর্গ আর্ট করি, এই বাহু আর এই বাহু কিন্তু কখনোই সন্নিহিত বাহু হবে না, কারণ এই দুইটা একসঙ্গে মিলিত হয়ে একটা কোণ উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমাদের এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু পরস্পরের সন্নিহিত বাহু, এই দুইটা বাহু মিলে একটা কোণ উৎপন্ন হয়েছে। সুতরাং এই দুইটা বাহুকে আমরা পরস্পর সন্নিহিত বাহু বলবো। সিমিলার উপায়ে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহুকে আমরা পরস্পরের সন্নিহিত বাহু বলবো। এখানে তাই বলছে যে এই দুইটা এত সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? তাহলে একটা যদি আমাদের 10 সেন্টিমিটার হয় আর একটা যদি 8 সেন্টিমিটার হয়, বলছে এদের অন্তর্ভুক্ত কোণ, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমাদের কত? 30 ডিগ্রি হলে তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল বের করতে গেলে দেখুন আমাদের কি কি লাগে। একটা সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা মানে এরিয়া অফ আ প্যারালেলোগ্রাম। এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম মানে একটা সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। দেখুন এই চিত্র থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভূমি কিন্তু আমাদের দেয়া আছে, বাট আমাদের কি নেই, এখানে উচ্চতাটা নেই। যদি আমি এখানে উচ্চতাটা এখানে দিয়ে দিই, যদি আমি এখানে উচ্চতাটা দিয়ে নিই, এটা 30 ডিগ্রি। উচ্চতাটা দিয়ে নিলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে এখন? এখানে দেখুন এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার এইটা হচ্ছে 90 ডিগ্রি, সরি এটা হচ্ছে একটা হচ্ছে লম্ব এবং এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে ভূমি লম্বটা বের করা, অর্থাৎ হচ্ছে উচ্চতাটা বের করা। এটা যদি আমি বের করতে যাই, যদি আমি এই সমকোণী ত্রিভুজে কাজ করি, তাহলে আমাদের দরকার কি? দেখুন এইটা হচ্ছে আমাদের লম্ব, লম্বটা দরকার। তার মানে ভূমি সরি অতিভুজ এখানে দেয়া আছে আর এখানে লম্ব আমরা বের করব। অতিভুজ লম্ব সাইনের ক্যালকুলেশন, তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি, এই যে সাইন 30 ডিগ্রি ধরলাম, লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 8। লম্ব কত? সরি এটা আমরা x যদি ধরে নিই, লম্বটা আমি x ধরলাম, আর অতিভুজ কত আমাদের হচ্ছে 8, অর্থাৎ আমি এখানে লিখছি লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে যে বোল্ড করছি, এই ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে sin 30 ডিগ্রির মান কত আমাদের? হাফ x বাই হচ্ছে 8। এখন দেখুন এইটা দ্বারা যদি আপনি এটাকে কাটেন তাহলে কত আসে? আপনার 4 আসে। তার মানে ইভেন্চুয়ালি আমরা এখানে x 4 লিখতে পারি, কিন্তু এখান থেকে x 4 লিখতে পারি আর গুণ করে। এখন আমাদের আমরা কিন্তু x এর ভ্যালু এখানে কত ধরেছিলাম? এটা কিন্তু লম্ব ধরেছিলাম, লম্ব আমরা 4 পেয়ে গেছি। এখন জাস্ট হচ্ছে এখানে মানটা বসাই দিব, লম্ব বা উচ্চতা। ভূমি আমাদের কত? 10। ফুল সামান্তরিকের ক্ষেত্রে ভূমি হচ্ছে 10, উচ্চতাটা হচ্ছে 4, 4 10 40।
এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এত বর্গ সেন্টিমিটার হবে। এরপরে 95 নম্বর অঙ্ক, সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি। এই কোশ্চেনটি কিন্তু আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাও এসেছিল। এই কোশ্চেনটি একদম সেম অবিকল কোশ্চেন এসেছিল। তো আমরা এই কোশ্চেনটা দেখার চেষ্টা করি। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণটি কত হবে। দেখুন আপনাকে কিন্তু এখানে বুঝতে হবে এই কোশ্চেনটা কি ধরনের। আমি একটা एग्जांपल দিচ্ছি। एग्जांपलটা হচ্ছে রহিম ও করিম দুই ভাই। তো রহিমের আরেক ভাইয়ের নাম কি, তার মানে হচ্ছে প্রশ্নের মধ্যে কিন্তু অ্যানসারটা আছে। তাহলে এখানেও কিন্তু আসলে তাই, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণটি কত। প্রথমে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, একটা কোণ সমকোণী। একটি কোণ 30 হলে আমি যদি এটা 30 ধরি তাহলে অপর কোণটি কত হবে। আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ তিনটা কোণ যোগ করলে কত হবে 180 ডিগ্রি হবে। বাট দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমাদের এখানে কত আসে 120 ডিগ্রি। হ্যাঁ, দুইটা কোণ যদি যোগ করি আমরা 120 ডিগ্রি আসে। আর আমাদের লাগে কত, এখানে 180 হচ্ছে 60 ডিগ্রি লাগে, তার মানে এটা হবে আমাদের 60 ডিগ্রি। কারণ এই 180 থেকে যদি আমি 120 বাদ দিই তাহলে কিন্তু আমাদের এই 60 ডিগ্রি আসে। তার সুতরাং হচ্ছে আমার অ্যানসার হচ্ছে এটা। এই প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন। যদি আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে বা ভালো না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটা পারবেন না। একটু ডিপ কোশ্চেন একটু। যদি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার। একটা ত্রিভুজের কথা বলছে, একটা 6, 8 এবং 10 মিটার, মানে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, 6, 8 এবং 10 মিটার। ধরুন আমি ত্রিভুজটা এভাবে আট করে নিলাম। এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 8 আর এটা হচ্ছে আমাদের 10 মিটার। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত। বৃহত্তম বাহু কোনটা, এখানে 10 অর্থাৎ এই বাহুটা, এবং ক্ষুদ্রতম বাহু কোনটা, এখানে 6 অর্থাৎ হচ্ছে এই বাহুটা। তাহলে এদের বলছে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু, এদের মধ্যবিন্দু এর মধ্যবিন্দু বের করতে হবে, এর মধ্যবিন্দু বের করতে হবে। দেখুন এইটা যদি 6 হয় তাহলে 6 একক হয়, মিটার হয়, তাহলে এর মধ্যবিন্দু ধরে নিচ্ছি এটা, তাহলে এইটুকু হবে আমাদের হচ্ছে 3 মিটার। ওকে, সিমিলার উপায়ে এটা যদি 10 হয় তাহলে এর মধ্যবিন্দু ধরে নিচ্ছি এটা, এর এককটা হবে আমাদের হচ্ছে এটা হবে 5 মিটার। ওকে, এখন বলছে এইটুকু আর এইটুকুর ডিসটেন্সটা কত, এটা আমাকে বের করতে হবে। এইটুকু আর এইটুকুর ডিসটেন্স কত সেটা আপনাকে বের করতে হবে। অর্থাৎ এই যে এইটার মধ্যবিন্দু হচ্ছে এটা এবং এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, এই দুটার ডিসটেন্স এইটুকু ডিসটেন্স আমাকে বের করতে হবে। অর্থাৎ এটা বের করতে চাই, আপনি একটা বিষয় দেখুন, যে কোশ্চেনগুলো আপনি অহরহ করে আসছেন সেখান থেকে কিন্তু আসলে এই কোশ্চেনটা করানো। দেখুন ত্রিভুজের বাহুর যে অনুপাতগুলো, সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতগুলো আমরা কি কি জানি, যে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয় তাহলে 3 3 9, 4 4 16, 25, তার মানে এটা হবে 5। সিমিলার উপায়ে এইটা যদি আমাদের 5 হয় আর এইটা যদি আমাদের হচ্ছে 5 5 25 আর 12 12 144, 12 হয় তাহলে এটা হবে 13 169। এই ধরনের যে অনুপাতগুলো রয়েছে তারই মধ্য থেকে এখানে কিন্তু এই ধরনের একটা অনুপাত দেয়া আছে। ত্রিভুজের ফিগারটা দেখুন, এই ফিগারটা কিন্তু আমার হাতে আঁক করা, আমি কিন্তু এক্সাক্ট মাপ নিয়ে আঁক করিনি, যার কারণে ত্রিভুজটা আসলে এমন দেখাচ্ছে। এখানে কিন্তু তার মানে একটা বাহু যদি 3 হয় আর একটা যদি 5 হয় তাহলে অপরটা কত হবে, একটা 3 হলে আর একটা 5 হলে অপরটা কত হবে, 4 হবে। তার মানে এই বাহুর দৈর্ঘ্য কিন্তু 4। সেক্ষেত্রে এই যে 3 এবং 4 পরস্পর লম্ব, 3 এবং 4 পরস্পর লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আমাদের অতিভুজ। এইখানে কিন্তু অতিভুজ কিন্তু 5এই আছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে আমাদের এই যে সমকোণী ত্রিভুজের যে বাহুর যে অনুপাতগুলো, যে আইডিয়াল যে অনুপাতগুলো, এগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো অনেক সহজ হবে। শুধু এই কোশ্চেনগুলো না, পরীক্ষার হলে আমরা অনেক ধরনের সুবিধা পাবো। 93 নম্বর কোশ্চেন দেখুন, এই যে এখানে যে 93 নম্বর যে কোশ্চেনটা আপনারা দেখছেন, এই কোশ্চেনটাও কিন্তু একটু কমপ্লেক্স টাইপের ম্যাথস, বাট আমি আপনাদেরকে এটা সচরাচর যে নিয়মটা এভাবে করাবো না, আমি এখানে করার চেষ্টা করবো টেকনিক্যালি একটু হ্যান্ডেলিং করার চেষ্টা করবো বিষয়টা। আমরা অপশন থেকে চলে আসবো আর আমি যদি এখানে অপশনগুলো উঠাইনি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ আকারে ছিল, আমার এখানে স্পেস কম বিধায় আমি এখানে অপশন ছাড়াই উঠিয়েছি।
তো দেখুন প্রশ্নটা খুব মনোযোগের সহিত দেখবেন আপনারা। রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো, ওকে। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনলো? আচ্ছা, এখন কথা হচ্ছে প্রশ্নটা পড়ে আসলে ওইভাবে তেমন কিছু বোঝা যায় না একবারই পড়ে। তো আমি যদি একটু বিশ্লেষণ করে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা এই অঙ্ক করার সময় অপশন থেকে টেস্ট করব। এই অঙ্কটার উত্তর মূলত এখানে 4টা অপশন রয়েছে। এই 4টা অপশনের মধ্যে উত্তর হচ্ছে ঘ নম্বর অপশন, সেটার উত্তর হচ্ছে 15। এখন কথা হচ্ছে যদি আপনার 4টা অপশনই থাকে, আপনাকে 4টা অপশন দিয়ে টেস্ট করতে হবে। আপনি বিশ্বাস করেন বা না করেন, 4টা অপশন দিয়ে যদি আপনি টেস্ট করেন খুব বেশি টাইম আপনার লাগবে না, একদম 1 মিনিটেরও কম সময় লাগবে এই এত বড় একটা কোশ্চেনটাতে। তো দেখুন, আমরা যদি এই 15 দিয়ে টেস্ট করতে যাই, এখানে বলছে যে রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো। ধরে নিচ্ছি রহিম এই 240 টাকায় 15টি কলম কিনেছে, তাহলে আমাদের একটা কলমের দাম কত পড়ে? এই যে 240 টাকায় কতটি কলম কিনেছে? 15টি কলম কিনেছে। তার মানে আমি যদি এখানে এটাকে 15 দ্বারা ভাগ করি, 240 কে যদি আমি 15 দ্বারা ভাগ করি, তাহলে আমি একটা কলমের দাম পাবো। দেখুন 15 দ্বারা ফার্স্টে আপনি 24 কে কাটবেন, 15 কে 15 অর্থাৎ হচ্ছে একবার যায়, একবার যাওয়ার পর এখানে কত থাকে? 9 থাকে। 9 10 90, 90 কে 15 দ্বারা যদি আপনি কাটেন, 6 15 90 অর্থাৎ হচ্ছে 16টা, 16 আসে। অর্থাৎ একটি কলমের দাম আসে হচ্ছে 16 টাকা। আমি এখানে বলছি, প্রশ্ন এখানে যা বলেছে আমি তাই করেছি, যে 240 টাকা দিয়ে অপশনে দেয়া আছে, এই ধরনের একটা অপশন ধরে নিয়েছি আমি 15, ঘ নম্বর অপশনটা ধরে নিয়েছি যে 15। তার মানে এখানে দেখুন যে 15 দ্বারা যদি আমি 240 কে ভাগ করি, তাহলে আমি একটি কলমের দাম পাবো। তাহলে আমি একটি কলমের দাম কত পাচ্ছি? 16 টাকা পাচ্ছি। আচ্ছা, এখন যদি ওই টাকায় অর্থাৎ যত টাকা আছে 240 টাকায় একটি কলম বেশি পেত, যদি এখানে কতটি কলম কিনেছে? 15টি কলম কিনেছে। এখন বলছে যদি একটি কলম বেশি পেত, তাহলে এক এখানে যোগ করে দিব, তাহলে কলমের সংখ্যা কত হবে? কলমের সংখ্যা হবে 16। কলমের সংখ্যা হবে 16। হ্যাঁ, একটি কলম বেশি পেত তবে তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কমতো। এখানে তো গড়ে প্রত্যেকটা কলমের দাম কত? 16 টাকা, অর্থাৎ একটি কলমের দাম 16 টাকা। তাহলে এখানে বলছে একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, কম পড়তো। তাহলে এখান থেকে 1 মাইনাস করলে কত আসে? আমাদের 15 টাকা আসে। তাহলে রহিম কতগুলো কলম কিনেছিল? এখন কথা হচ্ছে যদি আপনার এই 15 আর এই 16 গুণন করে আপনার এই 240 মিলে যায়, তাহলে আপনার অ্যান্সারটা সঠিক এবং ওই অপশনটাই আপনি দেখাবেন। এখন কথা হচ্ছে কোন কোন অপশনগুলো আপনি বাদ দেবেন, আমি সিম্পলিফাই করে দিচ্ছি। দেখুন এই টাকা 240 টাকার কলম কিনেছে, কতটি কলম কিনেছে? আপনি 10টা কিনেন, 12টা কিনেন, 14টা কিনেন বা 15টাই কিনেন, যাই থাক অপশনে, যে অপশনের মধ্যে, যে অপশনটার মধ্যে এই 40 এর উৎপাদক থাকবে, অর্থাৎ 15 দ্বারা কিন্তু 40 কে ভাগ যায়। এখানে দেখুন আপনার ধরা আছে যে 17 আছে, এখানে আছে 17 দ্বারা কি 40 কে ভাগ যায়? যায় না। সুতরাং ওই অপশনটা আপনি বাদ দেবেন। যদি আপনার 21 থাকে, 21 দ্বারা কি 40 কে যায়? যায় না। সুতরাং ওই অপশনটা আপনি বাদ দেবেন। যেগুলো দ্বারা, যে অপশনের যে সংখ্যাটা দ্বারা এই 240 কে ভাগ করবেন, মানে ভাগ যাবে, ডিভিজিবল হবে, ওইটাই মোটামুটি আপনি অ্যানসার ধরে নিয়ে ক্যালকুলেশন করা শুরু করবেন। তাহলে দেখবেন এই অঙ্কটা করতে, এত বড় একটা অঙ্ক করতে সর্বোচ্চ আপনার 1 মিনিটেরও কম টাইম লাগবে। 30 সেকেন্ডের মধ্যে আপনি অঙ্কটা করে দিতে পারবেন। এরপরে এসে আমরা বলছে একটি ত্রিভুজ একটি বৃত্ত ন্যূনতম কতটি বিন্দুতে ছেদ করে? ন্যূনতম কতটি বিন্দুতে ছেদ করে? প্রশ্ন হচ্ছে আমাদের এটা। ধরুন একটা ত্রিভুজ আমি অ্যাড করে নিলাম আর একটা বৃত্ত আমি এখানে অ্যাড করলাম। আপনারা দেখুন তো এখানে বলছে একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কতটি বিন্দুতে ছেদ করে। এটা কি আসলে ছেদ করেছে? ছেদ করেনি কিন্তু, কারণ এটা আসলে এত ডিসটেন্সে আছে, এত দূরত্বে আছে যে কাউকে স্পর্শ পর্যন্ত করতে পারে। এখানে স্পর্শ কথা বলেনি কিন্তু, যদি স্পর্শ কথা বলতো তাহলে কিন্তু এটা এই ধরনের হতো, একটা বিন্দুতে স্পর্শ করে এই ধরনের হতো। বাট এখানে বলছে ছেদ করার কথা। যেহেতু ছেদ করার কথা বলছে, সুতরাং এই যে আমাদের এদিকে যে মিস্টার বৃত্তটা ছিল, এই মিস্টার বৃত্তটাকে এর মধ্যে বসাই দেব। আর একটা বিষয়,
আমাদের এই চ্যানেলে মিস্টার বৃত্ত নামে একটা লেকচার আছে। এই লেকচারটা যদি আপনারা দেখেন খুব মনোযোগের সহিত, বৃত্ত সম্পর্কিত যে কোনো ধরনের কোশ্চেন এখানে বেশ কিছু সালের কোশ্চেন সলভ করে দেওয়া আছে এবং বৃত্তের একদম বেসিক খুঁটিনাটি সব বিষয় আলোচনা করা আছে। এখান থেকে আপনারা এই লেকচারটা দেখে নেবেন। এবারে এই বৃত্তটাকে এদিকে যদি আমি নিয়ে আসি, ধরুন বৃত্তটাকে আমি এখানে দিলাম। যদি বৃত্তটাকে আমি এখানে দিই তাহলে কয়টা বিন্দু সেট করে? 1 2 3 4টা বিন্দু সেট করে। ওকে, কিন্তু এখানে বলছে এই যে এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। এই কথাটা বলছে ন্যূনতম, একদম সর্বনিম্ন, সর্বনিম্ন। সেক্ষেত্রে তাহলে আমরা এখানে করতে পারি এরকম একটা বৃত্ত নিলাম, এখানে সর্বোচ্চ বিন্দুতে সেট করছে আর কি। যদি আমি বৃত্তটা এখানে দিই সেক্ষেত্রে 2টা পয়েন্টে সেট করে। যদি আমি বৃত্তটা এখানে দিই সেক্ষেত্রে 2টা পয়েন্টে সেট করে। যদি আমি বৃত্তটা এখানে দিই এখানে একটা বিন্দুতে স্পর্শ করে বাট নট সেট করে। এর প্রশ্ন বলছে সেট করার কথা বলছে, এই বিষয়টা একদম স্পষ্ট ক্লিয়ার রাখতে হবে। যদি আমি বৃত্তটা এখানে দিই তাহলে 2টা বিন্দুতেই সেট করে, তার মানে এটার উত্তর হবে ইভেন্চুয়ালি আমাদের 2টা বিন্দুতে সেট করে। এরপরে আমরা আসলে যে প্রশ্নটি দেখব এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই ধরনের কোশ্চেন গুলো আমাদের বিসিএস থেকে শুরু করে অন্যান্য যে দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে এই পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের এখানে আসে, ব্যাংক সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। আমরা এই প্রশ্নটা দেখার চেষ্টা করি। এখানে বলছে যে 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়? কত উপায়ে বেছে নেওয়া যায়? অর্থাৎ আপনারা এখানে দেখুন 10 জন বালকের একটা দল থাকবে এবং এখানে 8 জন বালিকার একটা দল থাকবে। 10 জন বালকের একটা দল থাকবে, 8 জন বালিকার একটা দল থাকবে। আমি প্রথমে ডিটেইলসটা দেখাচ্ছি, পরে আমি শর্টকাটটা বলে দিব। বলছে 2 জন বালক, এই যে এখান থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যাবে? 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যাবে? অর্থাৎ আপনি একজনকে রিপিট করতে পারবেন বাট 2 জনকে রিপিট করতে পারবেন না। মানে রহিম করিম আপনি নিছেন, আবার রহিম করিম নিতে পারবেন না, কিন্তু রহিমের সঙ্গে আপনি অন্য কাউকে নিতে হবে, করিমের সঙ্গে অন্য কাউকে নিতে হবে এবং রহিম করিম একবার নিতে হবে। এই ধরনের সিকোয়েন্সটা আর কি। অর্থাৎ এটাকে বলা হয় আমাদের কম্বিনেশন, সি বলে এটাকে। কম্বিনেশনকে সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কম্বিনেশন মানে হচ্ছে আপনি সাজানো পদ্ধতি আর কিভাবে আপনি সাজাবেন সেই বিষয়টা। এখানে দেখুন 10 জন বালক থেকে কয়জন নিতে হবে? 2 জন বালক নিতে হবে কিন্তু। তো ওই কাজটা আমরা করি, 10 জন বালক থেকে কয়জন নিব? 2 জন। কি করব? সাজাবো। এখানে সি দিতে হবে। 10 জন থেকে 2 জন নিলাম। সিমিলার উপায়ে এখানে 8 জন থেকে কয়জন নিব? 8 জন থেকে নিব সি, এখানে 2 জন নিব। এইটাই মূলত ম্যাথসটা, এইখানে জাস্ট হচ্ছে গুণন হবে, এই আর কোনো কাজ নেই। এই ভ্যালুটা যত আসবে, এই ভ্যালুটা যত আসবে, এই দুটো জাস্ট আমরা গুণ করে দিব। এখন কথা হচ্ছে এই ভ্যালুটা আমরা ক্যালকুলেটর ছাড়া, উইথআউট ক্যালকুলেটরে কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেটা দেখার চেষ্টা করব। এটাকে আমরা এই যে 10C2 আছে, অর্থাৎ 10টা থেকে 2 জনকে নিয়ে, 10 জন থেকে 2 জন, 8 জন থেকে 2 জনকে নিয়ে কত উপায়ে সাজানো যায় সেই বিষয়টা। এখানে দেখুন ফ্যাক্টোরিয়াল 10 বলা হয় এটাকে। আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল 10 উপায়ে লিখতে পারি। এই 10C2টাকে, অর্থাৎ 10C2 এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 10। দেন আমরা নিচে কত আছে? ফ্যাক্টোরিয়াল 2 আছে। এই যে নিচে ফ্যাক্টোরিয়াল 2 আছে। দেন এইখানে এই 10 থেকে 2 বাদ দিব, ফ্যাক্টোরিয়াল 10 - 2। ওকে, এখানে গুণন চিহ্ন। আবার এইখানে সিমিলার রূপে উপরে যেটা আছে সেটা নিব, 8 ফ্যাক্টোরিয়াল। দেন নিচে কত আছে? 2 আছে, কারণ আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল 2 নিতে হবে। দেন এই 8 থেকে আবার 2 বাদ দিতে হবে, 8 - 2। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেশনটা দেখব। দেখুন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু বলি, ফ্যাক্টোরিয়াল 5 এর মানেটা হচ্ছে 1 থেকে শুরু করে ঊর্ধ্বে, অর্থাৎ উপরের দিকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 5 × 4 × 3 × 2 × 1। ফ্যাক্টোরিয়াল 5 মানে আসলে এটা। ক্যালকুলেটর আপনি চাপ দিয়ে দেখবেন যে এই সংখ্যাগুলো গুণ করলে যা হবে ফ্যাক্টোরিয়াল 5 এর ভ্যালু। আবার ফ্যাক্টোরিয়াল 5 কে কিন্তু এইভাবে লেখা যায়, 5 × ফ্যাক্টোরিয়াল 4। কারণ ফ্যাক্টোরিয়াল 4 বলতে আসলে কি বোঝায়? 1 2 3 4 গুণন। তাহলে এদিকে তো 1 2 3 4 আছে, এখানে 5 আছে। ওকে,
এভাবে লেখা যায়। আবার ফ্যাক্টোরিয়াল 5 কে এভাবেও লেখা যায়, 5 into 4 into ফ্যাক্টোরিয়াল 3 এভাবে লেখা যায়। আবার সিমিলার ভাবে এভাবে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 5 into 4 into 3 into ফ্যাক্টোরিয়াল 2 এভাবেও লেখা যায়। সুতরাং ফ্যাক্টোরিয়াল 5 এর যে ব্যাখ্যাগুলো বা কিভাবে ভাঙতে হয় এটা আমরা বুঝতে পারলাম। এখন দেখুন এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল 10 যা আছে তাই রাখলাম, আমি এটাকে চেঞ্জ করলাম না। এখানে দেখুন যদি আমি এইটা ক্যালকুলেশন করি কত আসে, 8 - 2 মানে ফ্যাক্টোরিয়াল কত আসে আমাদের, ফ্যাক্টোরিয়াল আসে হচ্ছে এখানে 6 আসে। আমি যদি এই 10টাকে ফ্যাক্টোরিয়াল 6 বানাই তাহলে কিন্তু অত বেশি প্রবলেম হওয়ার কথা না। 10টাকে ফ্যাক্টোরিয়াল 6 বানাবো, তাহলে আমরা কিভাবে এটাকে ফ্যাক্টোরিয়াল 10টাকে ফ্যাক্টোরিয়াল 6 বানাবো, তাহলে 10 * 9 * 8 * 7 ফ্যাক্টোরিয়াল 6। এটা কেন বানালাম, আমাদের এখানে একটা যুক্তি আছে, কারণ এইটা ফ্যাক্টোরিয়াল 6 হবে। এখানে দেখুন ফ্যাক্টোরিয়াল 2, এই যে ফ্যাক্টোরিয়াল 2 এর কথা 2 এখানে দেখছেন, এই ফ্যাক্টোরিয়াল 2 মানে কি, 2 * 1 তার মানে 2 উত্তর। তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট 2 লিখবো ফ্যাক্টোরিয়াল 2 এর জায়গায়, ইনটু এখানে ফ্যাক্টোরিয়াল কত লেখা যায়, 10 থেকে 2 বাদ দিলে 8 আসে, ইনটু এখানে দেখুন ফ্যাক্টোরিয়াল 8 আর এখানে আসে 2 * ফ্যাক্টোরিয়াল 6। এই যে ক্যালকুলেশন গুলো এগুলো কিন্তু নিজের সুবিধা মতো আপনাকে করতে হবে। ধরুন এই ফ্যাক্টোরিয়াল 8 আমি ক্যান্সেল করে দিলাম, এবার ফ্যাক্টোরিয়াল 6 আমি ক্যান্সেল করে দিলাম। এখানে 2 আর 2 কত, 4 হয়। যদি আমি এই 4 দ্বারা যদি 8 কে কাটি তাহলে এখানে 2 আসে। তার মানে এখানে আমাদের ইভেন্চুয়ালি থাকে এই 10 * 9 * 2 * 7। এটা ক্যালকুলেশন করলে যা হবে এটা হচ্ছে আমাদের आंसर। এখন দেখুন এখানে আপনি জাস্ট হচ্ছে এই সংখ্যাগুলো আগে গুণ করে নেবেন। কারণটা হচ্ছে কি, আমরা 10 দ্বারা যে কোনো বড় সংখ্যাকে ইজিলি গুণ করতে পারি। এখানে 7 × 2 = 14 অথবা 7 9 কত 63 * 2, তাহলে 3 × 2 = 6 126 হবে। 126 কে 10 দ্বারা যদি আপনি গুণন করেন তাহলে কত হবে, 1260 হবে। তার মানে এখানে 1260, এটা হচ্ছে আমাদের आंसर। দেখুন এই যে এত বড় যে অঙ্কটি আমি ক্যালকুলেশন করলাম এখানে কিন্তু কোথাও কোনো ক্যালকুলেটরের হিসাব নাই। সুতরাং আমি যে টেকনিকগুলো দেখাই এই টেকনিকগুলো কিন্তু আপনাকে রপ্ত করতে হবে যদি আপনি এই নিয়োগ পরীক্ষা ভালো করতে চান সেক্ষেত্রে। আর এইখানকার যে ফ্যাক্টোরিয়ালের যে রুলস গুলো রয়েছে এই রুলস গুলো কিন্তু আপনাকে জানতে হবে, না হলে কিন্তু আপনি এই ধরনের অঙ্ক আসলে খুব ঝামেলায় পড়ে যাবেন। শুধু এই পরীক্ষায় না, আপনার বিসিএস থেকে শুরু করে অন্যান্য চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো থাকে। তো আজকের এই প্রশ্নের গণিতের লেকচার এ পর্যন্তই শেষ। এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন অর্থাৎ আমার পেজ থেকে দেখবেন, আপনারা সকলেই এই পেজটি শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনি এই রুলসগুলো জানবেন, একই সঙ্গে আপনার যারা বন্ধু বান্ধব বা আপনার যারা সহপাঠী রয়েছে তারাও এই রুলসগুলো জানতে পারবে এবং পরীক্ষায় ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো করবেন। আল্লাহ হাফেজ।